ওয়ার্ল্ড কাপ খেলতে হলে বা বিশ্বকাপ খেলতে হলে ফুটবলের এই নিয়ে একটু আলোচনা করব। কিছুটা ইস্টবেঙ্গল থাকবে, কিন্তু মূলত ভারতের কী করে বিশ্বকাপ খেলার উপায় সেটা নিয়ে একটু আলোচনা করব। কেননা আমি বহু দিন ধরে, বহু মাস ধরে, বছর ধরে দেখছি বিভিন্ন লোক বিভিন্নভাবে এটা সেটা বলছে, কিন্তু প্রত্যেকেই ভুল বলছে। মানে আপনার নেতা থেকে রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিভিন্ন প্রাক্তন খেলোয়াড়, বিশেষজ্ঞ, যারা সব এজেন্ট, সাংবাদিক, প্রত্যেকেই ভুল বলছে। আপনারা কিছুদিন আগে একটা সাংবাদিক সম্মেলন দেখলেন, বোধহয় গতকাল না পরশু, আমি ভুলে গেছি। তবে ওইদিকে যাচ্ছি না। তো আলোচনায় আসা যাক, ভারতকে কী করে বিশ্বকাপ খেলতে হবে। তো আমি এর আগে কী করে ফুটবল ডেভেলপমেন্ট নিয়ে বিভিন্ন আলোচনা করেছি, ইস্টবেঙ্গল কেন্দ্রিকই আলোচনা হয়েছে। তো কিছু জিনিসের পুনরাবৃত্তি ঘটবে, কেননা ওইগুলো ইন্টিগ্রাল পার্ট এই প্রসেসে। দেখুন, সহজ অঙ্কে আসা যাক। প্রথমে একটু ব্যাক ক্যালকুলেশন করা যাক। আপনাকে বিশ্বকাপ খেলতে হলে আপনাকে কী করতে হবে? আপনাকে প্রথমে কোয়ালিফাই করতে হবে। ভারত তো এশিয়া জোনে আছে। তো এশিয়া জোনে যদি কোয়ালিফাই করতে হয়, তো মোটামুটি আপনাকে প্রথম 10টা দেশের মধ্যে আসতে হবে। সেটা প্রাথমিক শর্ত। এবার প্রথম 10 দেশে আসার পর আপনার কতদিন লাগবে কেউ জানে না, সেটা গণৎকারও বলতে পারবে না। কিন্তু আপনার ওটা প্রাথমিক শর্ত, আপনাকে হচ্ছে টপ 10-এ আসতে হবে, এশিয়ার টপ 10 দেশ। তারপর যেমন দেখলেন উজবেকিস্তানে কতদিন লেগে গেল, ওরা কিন্তু বহুদিন ধরে টপ 10 রয়েছে। তো আপনাকে প্রাথমিক টপ 10-এ আসতে হবে। এবার টপ 10-এ আসতে গেলে আপনাকে কী করতে হবে? অবশ্যই আপনার ফুটবলের একটা সামগ্রিক একটা উন্নতি লাগবে। আমি আলাদা করে স্ট্রাইকার, গোলকিপার, ডিফেন্ডার এদিকে যাচ্ছি না, একটা হোলিস্টিক একটা আলোচনা করছি। আর এই আলোচনাটা বাংলায় করছি, কেননা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যদি ভারতকে বিশ্বকাপে যেতে হয়, তাহলে বাংলাকেই কিন্তু সেই রাস্তাটা দেখাতে হবে। আপনার আলোচনা যখন করব বুঝতে পারবেন যে কেন বলছি বাংলার মাধ্যমেই হবে। এবং আরও একটা কথা, যারা বিভিন্ন এটা ওটা সলিউশন বলে, সে বাজাজ থেকে শুরু করে নবাব, প্রত্যেকেই এটা ওটা চোতা মারে বা কপি করার চেষ্টা করে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে ভারতের বিভিন্ন জায়গায় বা বিশ্বের বিভিন্ন প্রান্তে কাজ করার ফলে দেখেছি যে বিভিন্ন দেশে বিভিন্ন পরিস্থিতি আলাদা। তো আপনাকে কিন্তু কাটা মারলে হবে না বা চোতালে হবে না, টুকলে হবে না। আপনি বিভিন্ন জায়গা থেকে সলিউশন স্টাডি করতে পারেন, কিন্তু তারপর আপনাকে কিন্তু আপনার যেই কন্ডিশন, যে লোকালাইজেশন, সেই অনুযায়ী কিন্তু সলিউশনটা আনতে হবে। তো এবার আমরা একটু ব্যাক ক্যালকুলেশন করা হয়ে গেছে যে টপ নিয়ে আসতে হবে। এবার আপনাকে সামগ্রিকভাবে একটা ফুটবলের একটা উন্নতি দরকার। এবার আমি দেখলাম ইস্টবেঙ্গল যে আন্ডার 16-এর জন্য ট্রায়াল নিচ্ছে পুরুলিয়ার বিভিন্ন জায়গায়, বিবেকানন্দ একাডেমি থেকে শুরু করে আরও বিভিন্ন ছোটো ছোটো কোচিং ক্যাম্প, যেগুলোকে আমরা একাডেমি বলি, সেখান থেকে ট্রায়াল নিয়ে প্লেয়ার তুলছে। খুব ভালো কথা। তো আমি সেসব একাডেমির ফেসবুক পেজগুলো দেখলাম মাঠগুলো যেখানে হচ্ছে খেলা, একদম লাল মাটি, মানে একদম কি বলবো, মানে একদম শান্তিনিকেতনের ওই লাল মাটির মতন অবস্থা বীরভূমে। এবং যে সরঞ্জাম ব্যবহার করছে ট্রেনিংয়ের জন্য বাচ্চারা, একদমই মানে ক্রুড সরঞ্জাম। তো এই ক্ষেত্রে কিন্তু এদেরকে সাহায্যের হাত বাড়াতে হবে। সাহায্যের হাত মানে কি ব্যাপারে? প্রথমত একটা মাঠ ঠিকঠাক লাগবে, একটা স্ট্যান্ডার্ড মাঠ। লাল মাটির ওপর কিন্তু বেশি দূর এগোনো যাবে না। এবং যেটা লাগবে, প্রশিক্ষিত শিক্ষক লাগবে, কোচ লাগবে, গোটা বাংলা জুড়ে লাগবে। আপনারা এখন সার্টিফিকেশান বলতে পারেন না, সার্টিফিকেশানটা ফালতু জিনিস। আপনারা আইটিতে যারা আছেন বা বিভিন্ন ফিল্ডে আছেন, আপনারা অনেক সার্টিফিকেশান করেন। আমি জানি যে চাকরির ক্ষেত্রে সার্টিফিকেশান লাগে, কিন্তু সার্টিফিকেশান দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না। কাজের জ্ঞানটা একটা, সার্টিফিকেশানটা একটা, ওই হাতির দাঁতের মতন, একটা দেখানোর জন্য, একটা খাওয়ার জন্য। তো সার্টিফিকেশান হচ্ছে দেখানোর দাঁত, কিন্তু খেতে গেলে আপনার আলাদা দাঁত লাগবে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু কোচ তৈরি করতে হবে। এবং কোচ আপনি কিভাবে তৈরি করবেন? কারণ আপনি যদি দেখেন অতীতে, গতকাল ব্রাত্য বসু একটা ইন্টারভিউতে বলছিলেন যে প্রচুর আমরা জানি কলকাতা শহরের আশপাশে অনেক কোচ ছিলেন, অচ্যুত ব্যানার্জি থেকে শুরু করে মুরারি সুর, বাঘাসোম, ল্যাংচা মিত্র, এবং আরও গ্রাম বাংলা অনেকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, আমার সবার নাম আমি জানি না। এই কোচটা সময়ের কালে হারিয়ে গেছে। কেন হারিয়ে গেছে যাচ্ছি না। আপনি যখন
সময়ের পরিবর্তন ঘটে, যখন সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটে, টেকনোলজির পরিবর্তন ঘটে, রাজনৈতিক পরিবর্তন ঘটে, বিশ্ব রাজনীতির পরিবর্তন ঘটে, তখন অনেক কিছু বদলে যায়। তো মোদ্দা কথা হলো সেই কোচটা গায়েব হয়ে গেছে, এক্সটিংক্ট স্পেসিস হয়ে গেছে। তো আপনার কিন্তু কোচ তৈরি করতে হবে। এবার কোচ তৈরির কাজে কীভাবে তৈরি করবেন, ওই যে বললাম আপনাকে দরকার হলে আপনাকে লোকাল সার্টিফিকেশন করতে হবে। পশ্চিমবঙ্গ সরকার থেকে দরকার হলে একটা সার্টিফিকেশন কোর্স আনতে হবে, এবং সেটা কিন্তু বিনামূল্যে করতে হবে। আপনি যদি দেখেন এএফসির বা ফিফার যে লাইসেন্সগুলো, ওগুলো এক গাদা টাকা নেয়, আপনাকে একটা সার্টিফিকেট দেয়। সেই সার্টিফিকেটের ভিত্তিতে আপনি একটা চাকরি পান, কিন্তু আপনি কিচ্ছু শেখেন না। তো আপনি চাকরি পেলেও আপনি গ্রাস রুটে কাজ করলে আপনি কোনো খেলোয়াড় তৈরি করতে পারেন না। ওই হাতের দেখানো দাঁত ওইগুলো টাস্ক। তো আপনার অ্যাকচুয়াল টাস্ক করার জন্য আপনাকে কিন্তু কাজটা শিখতে হবে, জানতে হবে। তো সেই জন্য দরকার হলে একটা প্রশিক্ষণের ব্যবস্থা লাগবে, সেটা পশ্চিমবঙ্গ সরকারকে করতে হবে। ইস্টবেঙ্গল ক্লাবকে বললে হবে না, ইস্টবেঙ্গল ক্লাবের অত অর্থ নেই যে ইস্টবেঙ্গল ক্লাব গোটা বাংলার দায়িত্ব নেবে, কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব এই প্রসেসটার সাথে যুক্ত হতে পারে, এবং ইস্টবেঙ্গল ক্লাবকে যুক্ত করতে হবে, দরকার হলে আরও ক্লাবকে যুক্ত করতে হবে। কিন্তু পাইলট প্রজেক্ট ইস্টবেঙ্গল ক্লাবকে দিয়ে শুরু করা যেতে পারে। তো এই যে ধরলাম এই বিবেকানন্দ একাডেমি বা যে কোনো একাডেমি নিয়ে আমি একটা আলোচনা করছি। তো এই একাডেমি থেকে আপনি একটা ছেলেকে নিচ্ছেন, আন্ডার 15 বা আন্ডার 16 একটা ছেলেকে নিচ্ছেন, বিনিময়ে আপনি তাই কোনো অর্থ দিচ্ছেন না। তো আপনি বলতে পারেন আমি তো তাদের একটা উৎসাহ দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই উৎসাহটাও খুব দরকার। আপনি ধরুন নিচে অনেক স্কুল চালাচ্ছেন, সেখান থেকে কোনো রকম প্লেসমেন্ট হচ্ছে না, সেক্ষেত্রে উৎসাহ হারিয়ে যায়। তো উৎসাহটা অবশ্যই দরকার, কিন্তু উৎসাহে তো পেট ভরে না। তো সেক্ষেত্রে কী করণীয়? আপনি এখন যদি বলেন ফিফার তো ওরকম ইউথ ডেভেলপমেন্টের টাকা ফাঁকা দেওয়ার ব্যাপার আছে, ওগুলো দেখুন, ওগুলো অ্যাডভান্সড কান্ট্রিতে সম্ভব। আমাদের দেশ অনেক পিছিয়ে আছে, একটু বেসিক ক্রুড ব্যাপারে আমাদের যেতে হবে, এবং ইস্টবেঙ্গল ক্লাবে অত টাকাও নিয়েছে এগুলো দেবে। তো সেক্ষেত্রে কী করতে হবে, অন্যভাবে আপনাকে কিন্তু ইনসেন্টিভাইজ করতে হবে। কীভাবে? যেমন ইস্টবেঙ্গলে যে বিভিন্ন রিজার্ভ টিম আছে, তারা ধরুন গিয়ে পুরুলিয়াতে খেললো, কিছু এক্সিবিশন ম্যাচ খেললো, সেখান থেকে যে ফান্ড রেজ হলো সেখান থেকে টাকা দেওয়া যেতে পারে সেই একাডেমিদেরকে। তো সেই টাকা দিয়ে তারা মাঠ তৈরি করলো, তারা প্রশিক্ষণের সামগ্রী কিনলো, আর তাদের কোচের প্রশিক্ষণের দায়িত্বটা ইস্টবেঙ্গল নিল, সরকারকেও নিতে হবে, ইস্টবেঙ্গলের একার পক্ষে সম্ভব নয়। তো এইভাবে আপনি প্রচুর কোচ তৈরি করলেন। এবার কোচদের শেখাবে কে? কোচদের দেখুন, এই রঞ্জন ভট্টাচার্য বা এরা সঞ্জয় সেন, এদের শেখানোর ক্ষমতা নেই। আপনারা যতই একটা আবেগের ভাব থাকুক, এদের কারোরই শেখানোর ক্ষমতা নেই। তো সেক্ষেত্রে আপনাকে বিদেশ থেকে ভালো কোচ আনতে হবে, যারা ইউথ ডেভেলপমেন্ট কোচদের তৈরি করতে পারে। আপনার কোচ তৈরি করার জন্য কোচ লাগবে প্রাথমিকভাবে, এবং তাদেরকে ওরকম নয় যে যাযাবর পাখির মতন আনলে হবে না। আমরা যেমন আমাদের অস্কার ব্রুজো রয়েছে ইস্টবেঙ্গলের কোচ, কখন আসে কখন যায় কেউ জানে না। আপনাকে 365 দিনের জন্য তাকে আনতে হবে। নর্মাল যেরকম চাকরি করে, আমি যেমন বিদেশে চাকরি করি, যখন ছুটি চাটা হয় দেশে যাই, এরকম নয় 5 মাস দেশে, 5 মাস বিদেশে। তো ফুল টাইম আপনার কোচ লাগবে, দরকার হলে একজন আনুন বা একাধিক 2-3 জনকে আনুন, এবং তাদেরকে দিয়ে একটা কিন্তু লং টার্ম একটা, প্রথমে ধরুন আপনি থিওরিটিক্যাল প্রশিক্ষণ দিলেন, তারপর তাদেরকে অ্যাপ্রেন্টিস করে রাখলেন, তারপর তাদের সার্টিফিকেশন দিলেন, এবং পুরো প্রসেসটা কিন্তু বিনা পয়সায় করতে হবে। এটা সরকারকেই দায়িত্ব নিতে হবে। ওই খরচ বললে চলবে না, তাহলে ওই দেশ পিছিয়ে থাকবে। আর আপনারা কেউ মিথ্যে প্রতিশ্রুতি দেবে, স্বপ্ন দেখাবে, আর আপনার স্বপ্ন ভঙ্গ হয়ে গালমন্দ করবেন, কাজ কিছু হবে না। আমি যেটা বলছি সেটা হচ্ছে, যদি আপনি সত্যি কিছু করতে চান, এবং আপনারা অনেকেই বলেন একাডেমি মানে রেসিডেন্সিয়াল ওগুলো বিদেশে ঠিক আছে, বিদেশে সবারই রেসিডেন্সিয়াল একাডেমি আছে সমস্ত ক্লাবের। তো আমাদের তো বলছি লাল মাটিতে সমস্ত খেলে বেড়াচ্ছে, তো দরকার নেই। কেননা আপনার যেটা লাগবে হচ্ছে আপনার বেসে প্রচুর ভলিউম লাগবে, পিরামিড স্ট্রাকচারের মতন। আমি দেখছিলাম বিবেকানন্দ একাডেমি থেকে বলছে যে ইস্টবেঙ্গল যদি এই ছেলেদেরকে নিয়ে, যদি আন্ডার 16 ছেলেদের নিয়ে যদি একটা রেসিডেন্সিয়াল একাডেমি করে, কিচ্ছু হবে না। কেন আন্ডার 16 যে একটা ব্যাচ বেরোবে ইস্টবেঙ্গল থেকে, সেখান থেকে হয়তো একটা ছেলে বেরোলো বা একজনও বেরোলো না। তো আপনার কিন্তু প্রত্যেকটা ধাপে যেমন ছেলে কাটছাট হতে থাকে, নর্মাল স্কুলিংয়ে যতজন ধরুন আপনার ক্লাস 10 থেকে বেরোচ্ছে, ততজন তো ক্লাস 12 থেকে বেরোয় না, ততজন গ্র্যাজুয়েট হয় না, ততজন মাস্টার্স হয় না, ততজন এক্সেলেন্স অ্যাচিভ করে না, মানে প্রফেশনাল লাইফে। তো একটা পিরামিড স্ট্রাকচার, তো নিচে ভলিউমটা লাগবে। তো ইস্টবেঙ্গল একটা আন্ডার 16 স্কোয়াডকে দারুণভাবে রাখলো, কোনো লাভ হবে না। তো সেই স্কোয়াড থেকে একটা ছেলেও বেরোলো না,
বা বেরোলো বরঞ্চ একটা ছেলে বেরোলো, তো একটা ছেলে দিয়ে তার ফুটবল হয় না। আপনার ফুটবল ভালোভাবে চালাতে গেলে 50টা ছেলে লাগবে, তো 50টা ছেলে কোত্থেকে বেরোবে? তো সেই জন্য নিচে ভলিউমটা লাগবে, এবং ভলিউমটা জেনারেট করতে গেলে আপনাকে কিন্তু এই মুহূর্তে যেসব কোচিং সেট আপগুলো আছে তাদেরকে একটা ইকোসিস্টেমের মধ্যে আনতে হবে, এবং তাদেরকে আপনাকে এই টেকনিক্যাল সাপোর্ট দিতে হবে, মানে তাদের কোচদের প্রশিক্ষণ দিতে হবে, তাদের মাঠ এবং তাদের টিফিনের খরচ, বেসিক আমি বলছি না বিদেশি খাওয়া দাওয়া, যে ছেলেরা খেতেই পায় না বা হয়তো পশ্চিমবঙ্গ সরকার বা কেন্দ্রীয় সরকার দেওয়া রেশনের খাবার খায়, তার থেকে বেটার অন্তত শুরুতে দিন। আপনি ওই বিদেশকে ছাড়ুন, ওইসব ফালতু বিদেশকে কপি করার প্রবণতা থেকে বেরিয়ে আসুন। স্বাভাবিক পেট ভরে ডাল ভাত মাছ মাংস একটা স্বাভাবিক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে যেটা খেতে পায়, সেটা কিন্তু গ্রাম বাংলার এসব দুস্থ পরিবারের যারা ফুটবলার বাচ্চা তাদেরও আপনাকে জোগাড় করে দিতে হবে। এইগুলো যদি আপনি করতে থাকেন, আপনি দেখবেন অটোমেটিক্যালি আপনার ফুটবলের উন্নতি হচ্ছে, মান উন্নত হচ্ছে। আপনার ইস্টবেঙ্গলে দেখবেন প্রচুর বাঙালি ছেলে খেলছে, শিক্ষিত বাঙালি ছেলে, ভারতীয় টিমে আরও বাঙালি ছেলে বেড়ে যাবে এবং ভারতের একটা সামগ্রিক মান বেড়ে যাবে। তো আপনার কিন্তু এই স্ট্রাকচারটা ফলো করতে হবে, এর বাইরে আর কোনো সলিউশন নেই। এর বাইরে যত সলিউশন আছে প্রত্যেকটা সলিউশন ওই ফেক বলে না বা জুমলা বলে, আপনি যে কোনো সলিউশন বলেন প্রমাণ করে দেবো বা বুঝিয়ে দেবো কেন সেই সলিউশন কাজ করবে না। এই যখন ইলেকশন হচ্ছিল কল্যাণ আর বাইচুং বলেছিলেন দুটোই কোনো কাজের না। যখন এই ভিশন 2047 বেরোলো সাথে সাথে বলেছিলাম কোনো কাজের না, আমি ব্যাখ্যা দিয়েই বলেছিলাম আমার চ্যাট ফোরামে, তার পেছনে অবশ্যই যুক্তি কাজ করছে। তো যেগুলো বললাম এই কাজগুলো যদি করেন তাহলে ভারত ওয়ার্ল্ড কাপ খেলবে। কবে খেলবে আমি বলতে পারবো না, মানে ভারত টপ 10-এ যেতে পারবে এশিয়ার। এবার টপ 10-এ যে বললাম না, আপনি উজবেকিস্তান টপ 10-এ থাকা সত্ত্বেও বহু বছর লেগে গেল বিশ্বকাপ খেলতে, টপ 10টা অন্তত আপনি টার্গেট করতেই পারেন। তারপর একটা মানে কিছুটা ভাগ্য ফ্যাক্টর কাজ করছে, কিন্তু টপ 10টা যাওয়াটা কিন্তু ভাগ্যের উপর নির্ভর করছে না, পুরোটাই কর্মক্ষমতা বা আপনার সততা, আপনার নিষ্ঠার উপর নির্ভর করছে, মানে এশিয়ার টপ 10 হওয়াটা। তারপর টপ 10 থেকে ওয়ার্ল্ড কাপ কিছুটা লাক ফ্যাক্টর ইনভলভ করে, কিন্তু আপনি তো টপ 10 থেকে অনেক পিছিয়ে আছেন, আগে তো টপ 10-এ যান। তো আমি আশা করি ছোট্টের ওপর বুঝিয়ে দিলাম যে কী স্ট্রাকচার হবে। এবার যদি কেউ জানতে চায় তো আরও বিশদে যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে পারবো, কিন্তু ওভারঅল একটা এই যে পিরামিড স্ট্রাকচার, আপনার বেসেতে আপনাকে ঠিকঠাক করে ফান্ডিং করতে হবে, সাপোর্ট করতে হবে এবং বেসটাকে বাড়াতে হবে, প্রচুর বাড়াতে হবে। সব কিছু টাকা দিয়ে হয় না, আপনার এই একটা রেসিপ্রোকাল একটা রিলেশনশিপ, মিউচুয়ালি বেনিফিশিয়াল একটা রিলেশনশিপ, নিচে একটা সাপোর্ট তৈরি করা, এডুকেশন, নলেজ, এখান থেকেই কিন্তু বেরোবে। তো আশা করি বোঝানো গেল, সকলে ভালো থাকবেন।